হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবাইর তালুকদার। একটু আগে আপনারা যে ভিডিওগুলো দেখলেন সেগুলো হচ্ছে আমার থাইল্যান্ড ট্রিপের কিছু গ্লিমস। আমি কয়দিন আগে কিন্তু সেখান থেকে ঘুরে এসেছি এবং এই ট্রিপে আমার ট্যুর পার্টনার ছিল আমার ওয়াইফ। আমরা দুজনেই কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি। আর আজকের ভিডিওতে আমি আমাদের পুরো থাইল্যান্ড ট্রিপের সব ডিটেল আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি, সেটা হচ্ছে আমার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখন অনলাইন। আপনারা যদি www.zubair-talukdar.com এই সাইটে চলে যান তাহলে কিন্তু পেয়ে যাবেন। এই সাইটে আমার সব কাজ কিন্তু খুব সুন্দর মতো গোছানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হচ্ছে ব্র্যান্ড ডিসকাউন্ট নামে একটা পোর্শন রয়েছে এই সাইটে। এখানে বিভিন্ন ব্র্যান্ড থেকে আপনি ডিসকাউন্ট পেতে পারেন, যেমন গ্রিড ফার্নিচার থেকে ফার্নিচার অর্ডার করলে ডিসকাউন্ট পাবেন, ক্যামেরা হাউস থেকে ক্যামেরা কিনলে সেখানে একটা অফার পাবেন, KRY ইন্টারন্যাশনাল থেকে মোবাইল কিনলে সেখানে একটা অফার পাবেন। তাই একবার হলেও আমার ওয়েবসাইটটি ঘুরে আসবেন। চলুন শুরু করা যাক। আপনারা যে কোনো অথরাইজড ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। কি কি ডকুমেন্ট লাগবে তারাই আপনাকে বলে দিবে। ভিসা ফি 5,000 থেকে 5,500 টাকার মধ্যে ভ্যারি করবে। আমরা এক সপ্তাহের মধ্যেই ভিসা পেয়েছি এবং আমাদের দুজনকেই এম্বাসি থেকে ফোন করেছিল। আমাদের ট্রাভেল প্ল্যানটা ছিল 7 দিন 6 রাতের একটা রাউন্ড ট্রিপ। প্রথমে ঢাকা থেকে ব্যাংকক, দেন ব্যাংকক থেকে ফুকেট, দেন ফুকেট থেকে ফিফি আইল্যান্ড, ফিফি আইল্যান্ড থেকে ক্র্যাবি, দেন ক্র্যাবি থেকে আবার ব্যাংককে, অ্যান্ড ফাইনালি ব্যাংকক থেকে ঢাকা। আমরা সকাল 8:30টার দিকে এয়ারপোর্টে চলে আসলাম। আমাদের ফ্লাইট 11:30টার দিকে। আমরা প্রথমেই চেক ইনে চলে আসলাম। এখানে ডকুমেন্ট বলতে পাসপোর্টটা লাগবে আর টিকিটের সফট কপি অথবা হার্ড কপি। দেন আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিল। তারপর ইমিগ্রেশন। এখানে আমাকে জিজ্ঞেস করলো কী পারপাসে থাইল্যান্ডে যাচ্ছি এবং আমার ওয়াইফের ক্ষেত্রে তার এনওসিটা দেখতে চাইলো। ইমিগ্রেশন পার হয়ে হাতে 1.5 ঘন্টার মতো সময় ছিল। আমরা চলে গেলাম EBL এর স্কাই লাউঞ্জে। খুব সুন্দর এবং সাজানো গোছানো একটা লাউঞ্জ, সাইজেও বেশ বড়। ফুড ফ্যাসিলিটি একদম টপ নচ মনে হলো। অনেক আইটেম ছিল এবং টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। প্রবাবলি ওয়েস্টিন এখানকার কেটারিং সার্ভিসটা প্রোভাইড করে। তো যাই হোক, খুব কমফোর্টেবলভাবে কিন্তু আমাদের সময় এখানে কেটে গিয়েছে। আমি EBL এর সিগনেচার ডেবিট কার্ডটা ইউজ করি, সো একজন গেস্ট সহ লাউঞ্জ ফ্যাসিলিটিটা কমপ্লিমেন্টারি ছিল। দেন লাউঞ্জ থেকে বের হয়ে সিকিউরিটি চেক আপ করা শেষে বিমানের দিকে আগালাম। মেঘদূত নামের এই এয়ারক্রাফটটা আমাদের বেশ স্পেশাস এবং বড় একটা এয়ারক্রাফট। প্রত্যেকটা সিটেই দেখলাম স্ক্রিন আছে এবং এতে মুভি কালেকশনও বেশ ভালো। আমাদেরকে হেডফোন আর জুস দিয়ে গেল। সো আমরা মুভি দেখেই বিশাল একটা সময় পার করে দিলাম। বাংলাদেশ বিমানের মিলটা খুবই ভালো ছিল। চিকেন বিরিয়ানি, সবজি, সালাদ, পায়েস, কোক, পানি এবং সবার শেষে কফি। বাংলাদেশ বিমানের ঢাকা ব্যাংকক ঢাকা রিটার্ন এয়ার টিকিট পড়েছিল 32,000 টাকা পার পার্সন। প্রায় 2.5 ঘন্টা পরে ব্যাংকক সময় 3টার দিকে পৌঁছে গেলাম সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংককে। দেন এয়ারপোর্ট থেকে আমরা সিম কার্ড আর ডলার এক্সচেঞ্জ করে নিলাম, যদিও ডলার রেটটা এয়ারপোর্টে খুব একটা ভালো পাইনি। সুবর্ণভূমি এয়ারপোর্টটা বিশাল। আমরা এয়ারপোর্টটা একটু ঘুরে দেন KFCতে লাঞ্চ করে নিলাম। আমরা আজকেই ফুকেটে যাব। আমাদের ফ্লাইট রাত 8টার সময় মতো আমরা ডোমেস্টিক টার্মিনালে চলে আসলাম। এয়ার এশিয়াতে আমরা যাচ্ছি, 1.5 ঘন্টার একটা ফ্লাইট। এয়ার এশিয়ার ব্যাংকক ফুকেট ফ্লাইট পড়েছিল 5,000 টাকা পার পার্সন। ফুকেট এয়ারপোর্টে নেমেই ট্যাক্সি বুথ থেকে হোটেলে যাওয়ার জন্য গাড়ি নিয়ে নিলাম আমরা। আমাদের হোটেলটা ওল্ড টাউনে। ভাড়া নিয়েছিল 600 বাত। থাইল্যান্ডের ট্রান্সপোর্টেশন কস্টটা বেশ এক্সপেন্সিভ মনে হলো। খুব দ্রুতই পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমরা দি বিলং বুটিক নামে সুন্দর একটা হোটেলে ছিলাম। আমাদের রুমটা খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর করে গোছানো, আলাদা করে বসার স্পেসও রয়েছে। পার নাইট এর কস্ট পড়েছিল 1,000 বাত। রাতে একটু হাঁটতে বের হলাম। বের হয়ে দেখলাম একটা ল্যাম্বরগিনি র্যান্ডমলি পার্ক করা আছে। সামনাসামনি এই ফার্স্ট টাইম আমি কোনো ল্যাম্বরগিনি দেখলাম, খুবই গ্র্যান্ড লাগে দেখে। দেন আমরা চলে গেলাম 7-Eleven-এ। এটা একটা কনভিনিয়েন্স স্টোর যেটার মধ্যে মোরলেস সব কিছুই পাওয়া যায়। এখানে যে ফুড আইটেমগুলো দেখছেন সেগুলো কেনার পর ওভেনে প্রসেস করে দেয়, দামটাও বেশ রিজনেবল। আমরা 7-Eleven থেকে ফুড কিনে দেন হোটেলে ব্যাক করলাম। হোটেলের নিচে ওয়াশিং মেশিন, কিচেন, ফ্রিজ সবই আছে, ফ্রি ইউজ করা যায়। আমরা কিচেন থেকে কিছু প্লেট নিয়ে গেলাম আমাদের রুমে। আর এগুলো হচ্ছে 7-Eleven থেকে কিনে আনা ফুড। আর হ্যাঁ, এগুলোর প্যাকেটেই কিন্তু লেখা ছিল হালাল। সব মিলে আমাদের খরচ হয়েছে 400 বাতের মতো।
সকাল সকাল বের হয়ে পড়লাম। আমরা আছি ফুকেট ওল্ড টাউনে। রাস্তাঘাট বেশ পরিষ্কার আর জায়গাটাও অনেক সুন্দর। ডানে বামে বাড়িগুলো দেখবেন একটার সাথে আরেকটা একদম লাগানো আর বেশ কালারফুল। বাড়িগুলোর ডিজাইন একটা ভিন্টেজ ভাইব দেয়। এই বাড়িগুলো কিন্তু প্রায় 100 বছরেরও বেশি পুরনো। ফুকেটে আসলে কোনোভাবেই ওল্ড টাউন মিস করবেন না, এবং আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা ওল্ড টাউন পায়ে হেঁটে এক্সপ্লোর করবেন। নাস্তা করতে চলে গেলাম কমফি নামে এই সুন্দর ক্যাফেটাতে। সবগুলো আইটেমই বেশ মজা ছিল। দাম আমাদের নর্থ এন্ড থেকে কিছুটা বেশি। বিল এসেছিল 600 বাত। এখানে একটা চকলেট শপও পেয়ে গেলাম, বেশ ইউনিক। আর চাইলে আপনি টুকিটাকি শপিংও সেরে নিতে পারেন ওল্ড টাউনেই। তবে জিনিসপত্রের দাম কিন্তু বাংলাদেশের তুলনায় একটু বেশি। দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম হ্যারি পটার থিমের রেস্টুরেন্ট হগসহেডে। এখানে অবশ্যই আপনারা বাটার বিয়ারটা ট্রাই করবেন, অনেক মজা। হ্যারি পটার মুভিতে আপনারা অনেকেই কিন্তু এই বাটার বিয়ার দেখেছেন, আর চিন্তার কোনো কারণ নেই, এতে কিন্তু কোনো অ্যালকোহল নেই। সাথে আমরা একটা সি ফুড পিজাও নিয়েছিলাম, এর দাম নিয়েছিল 500 বাত। লাঞ্চ শেষ করে আমরা গ্র্যাব থেকে গাড়ি কল করলাম, যাব বিগ বুদ্ধা দেখতে। ভাড়া নিয়েছিল প্রায় 600 বাত। বিগ বুদ্ধা একটু পাহাড়ি এরিয়াতে এবং বেশ উঁচুতে। এখান থেকে আপনি ফুকেট শহরের একটা অংশ দেখতে পাবেন। আর বিগ বুদ্ধা মনুমেন্টটা কিন্তু বিশাল, সামনাসামনি দেখে বেশ ম্যাজেস্টিক লাগে। এখানে এসে আপনার ভালো লাগবে, তবে আমি রেকমেন্ড করব আপনারা বিকালের দিকে আসেন। বিগ বুদ্ধা দেখা শেষে সেখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে আসলাম পাতং বিচে। রাতে বিচের এখানে আসলে দেখার মতো কিছু নেই, তবে এর পাশেই রয়েছে বাংলা রোড। খুবই জমজমাট একটা রাস্তা, মানুষে একদম ভরপুর। এখানে আপনি হেঁটে হেঁটে আগাতে পারবেন। রাস্তার শেষের দিকে একটা ফিশ মার্কেট আছে, কাঁচা মাছ ও বিভিন্ন ধরনের ফুড ডিসপ্লে করা থাকে। আমরা দরদাম করে কয়েকটা আইটেম অর্ডার করে ফেললাম, তারাই রান্না করে দিল। আমাদের বিল এসেছিল 800 বাত। রাতের বেলায় ওল্ড টাউনটা একটু হেঁটে দেখলাম। এখানে রাতের এনভায়রনমেন্টটা বেশ ভালো লাগে। সকাল সকাল উঠে পড়লাম। আজকে আমরা যাব ফি ফি আইল্যান্ডে। আমাদেরকে পিক করতে মাইক্রোবাস চলে আসলো। আমরা গত রাতে হোটেল থেকেই ফি ফি যাওয়ার জন্য ফেরি টিকিট কেটে ফেলেছিলাম। ফেরিঘাটে নেমেই টিকিট নিয়ে নিলাম, দেন উঠে পড়লাম ফেরিতে। ভিতরে এয়ার কন্ডিশন বসার জায়গা, চাইলে দোতলায় ডেকেও বসা যায়। ইভেন ফেরির ছাদেও বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ফেরি বেশ ফাঁকাই ছিল এবং ওই সময়টাতে ওয়েদারটাও খুব সুদিং লাগছিল। ফেরিতে আমাদেরকে কমপ্লিমেন্টারি কিছু ফুড দিল। এই বিস্কুট, কফি আর কোক কমপ্লিমেন্টারি ছিল, কয়েকবার করে রিফিল করে দেয়। প্রায় 2 ঘন্টা পরে দেখা মিলল এরকম ছোট ছোট আইল্যান্ডের, দেখে খুব ভালো লাগে। আর সামনে আপনারা যে আইল্যান্ডটা দেখছেন এটাই হলো ফি ফি আইল্যান্ড। ফেরি থেকে নেমে আমরা আগালাম। প্রথমেই ম্যাকডোনাল্ডসে লাঞ্চ করে নিলাম। দুইজনের বিল এসেছিল 500 বাতের মতো। লাঞ্চ শেষ করে আমরা হোটেলের দিকে আগালাম। ফি ফি আইল্যান্ডে আপনাকে পায়ে হেঁটে ভ্রমণ করতে হবে, কোনো মোটর ভেহিকেল কিন্তু অ্যালাউড না। কিছুক্ষণ পরে চলে আসলাম আমাদের হোটেলে। আমরা P2 উডলফট নামে এই হোটেলটাতে ছিলাম। রুমটা বেশ ছিমছাম আর গোছানো, আমার বেশ ভালো লেগেছে। পার নাইট এর কস্ট পড়েছিল 1400 বাত। আমরা হোটেল থেকেই ফি ফি আইল্যান্ডের আশেপাশে ঘোরার জন্য বোট ট্রিপ বুক করে ফেললাম। 4 থেকে 5টা স্পট ঘোরাবে, 500 বাত করে পার পারসন, শেয়ার্ড বোট। দুপুরে 1:30টার দিকে একজন গাইড এসে আমাদেরকে নিয়ে গেল। এই বোটগুলোতে করেই ঘুরবো। এদের বলা হয় লং টেইল বোট। এদের প্রোপেলার লম্বা হয়ে লেজের মতো বের হয়ে থাকে বলেই এমন নামকরণ। ট্রিপ শুরু হয়ে গেল আমাদের। বোটে মোট 10 জনের মতো ছিলাম টোটাল। খুবই রিফ্রেশিং একটা ওয়েদার। আশেপাশে পানির উপর মিডিয়াম সাইজের পাহাড়ের মতো, এক কথায় অসাধারণ। প্রথমে আমরা গেলাম মাঙ্কি বিচে। অনেকেই এখানে পানিতে নেমে যায়। এখানেই আশেপাশে বেশ কয়েকটা বানর চোখে পড়লো। দেখেন আনারস খাচ্ছে। এখানে 20-25 মিনিট স্টে করে দেন আরেকটা জায়গাতে নিয়ে গেল। এখানের পানি একদম ঝকঝকে পরিষ্কার। চাইলে এখানে স্নর্কলিং করা যায়, এটা বোট ট্রিপে ইনক্লুডেড। এখানে আমরা দুজনে নেমেছিলাম। পানির নিচে ছোট ছোট মাছ দেখতে পারবেন, ভালোই লাগে। দেন আমাদের বোটটা ভাইকিং কেভ নামে একটা গুহার সামনে স্লো করালো। এরপর নিয়ে গেল ফিলে ল্যাগুন। এটা মূলত বড় বড় পাহাড়ে ঘেরা একটা শ্যালো ওয়াটার এরিয়া। এখানে তেমন স্রোত নেই, পানিও বেশ পরিষ্কার, খুব কামিং একটা এনভায়রনমেন্ট। এরপরেই যাচ্ছি আজকের মেইন অ্যাট্রাকশন মায়া বেতে। এখানে আমরা বিচে নামবো, তাই 400 বাত করে ফি দিতে হবে। এই জেটিতে আমরা নামবো। এটা হচ্ছে মায়া বের পিছন দিকটা।
ঢুকতেই এনভায়রনমেন্টটা খুব সুন্দর, হেঁটে হেঁটে বিচের দিকে যেতে হয়। মোটামুটি 5 থেকে 7 মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স। পাহাড়ে ঘেরা সুন্দর পরিচ্ছন্ন বিচ মায়াবে, কিন্তু এখানে সাঁতার কাটা নিষেধ। সাদা সাদা মিহি বালু আর স্বচ্ছ এমারাল্ড কালারের পানি, আপনার এই বিচটা ভালো লাগবেই। 5 মিনিটেই হেঁটে হেঁটে পুরো বিচটা ঘুরে চলে আসতে পারবেন। মায়াবে ঘুরে ব্যাক করতে করতে বিকেল হয়ে গেল। আমাদের বোটটা ওপেন ওয়াটারে দাঁড়া করালো। ওই সময়টাতে হালকা হালকা ঠান্ডা বাতাস বইছিল, আর বসে বসে সানসেট দেখছি। খুবই সুন্দর ছিল মোমেন্টটা। কিছুক্ষণ পর আমরা ব্যাক করলাম। ফি ফি আইল্যান্ডে আসলে এর বোট ট্রিপটা অবশ্যই মিস করবেন না। ওই যে পিছনে যে রিসোর্টটা দেখছেন, কালকে আমরা সেখানে থাকবো। সন্ধ্যার দিকে আমরা পিয়ারে পৌঁছে গেলাম। আমরা স্কুবা ডাইভিং করব কালকে সকালে, তাই পিকেটি ডাইভিং নামে এই কোম্পানির ডাইভিং প্যাকেজ বুক করতে চলে আসলাম। আমরা ডিসকভার স্কুবা ডাইভ এই প্যাকেজটা বুক করলাম। 3600 বাত প্লাস 400 বাত ট্যাক্স, টোটাল 4000 বাত পার পারসন। আমাদের সাইজ চেক করে নিল ডাইভিং কস্টিউমের জন্য। রাতের ফিফি আইল্যান্ড বেশ ভালোই, হাঁটতেও ভালো লাগে, অনেক বিড়াল চোখে পড়বে। আর স্ন্যাক্সের জন্য 7-Eleven চলে যেতে পারেন। রাতে লোকাল একটা রেস্টুরেন্টে ডিনার করতে বসলাম। এই পুরো মিলটা পড়েছিল 1000 বাত। টাকোটা মোটামুটি, কিন্তু বাকি সব খেতে ভালোই। স্পেশালি ম্যাঙ্গো স্টিকি রাইসটা বেশ ইউনিক ছিল। রাতে হোটেল থেকেই ক্র্যাবি যাওয়ার জন্য একদিন পরের ফেরি টিকিট কেটে ফেললাম, পার পারসন 450 বাত করে। ডাইভিংয়ের জন্য সকাল 7:30টায় আমাদের রিপোর্টিং। সেখানে অন্যান্য আরও অনেক মানুষ ছিল। কিছুক্ষণ পরে আমরা বোটের দিকে আগালাম। আজকে ওয়েদার কিছুটা মেঘলা। এটা হচ্ছে আমাদের বোট। মোটামুটি টোটাল 20 থেকে 22 জন ছিল আমাদের বোটে। প্রথমেই একজন ইনস্ট্রাক্টর ব্রিফ দিয়ে দিচ্ছেন। যেতে যেতেই বৃষ্টি শুরু হলো। খুবই সুদিং একটা ওয়েদার। মোটামুটি 30 মিনিট চলার পর সবাই কস্টিউম পরে রেডি হয়ে গেল। এটা আমাদের ফার্স্ট টাইম ডাইভিং, তাই একটু নার্ভাস ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। একজন ইনস্ট্রাক্টর সবসময় আন্ডার ওয়াটারের সাথে সাথে থাকে, আর মোটামুটি 10 থেকে 15 মিটার নিচে নামায়। পানির নিচের এনভায়রনমেন্ট একদম নিজ চোখে আগে কখনো দেখিনি, তাই প্রথমে একটু ভয় ভয় লাগলেও পরে কিন্তু বেশ এনজয় করেছি। এখানে দেখেন 2টা ক্লাউন ফিশ, মনে হচ্ছে রিয়েল লাইফ ফাইন্ডিং নিমো। মুভিতেও কিন্তু এরকম একটা প্লেসেই তারা থাকে। সো ওভারঅল স্কুবা ডাইভিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর 2টা ডাইভ শেষে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বোটেই লাঞ্চ করে নিলাম। ডাইভিং শেষে হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা পিয়ারে চলে আসলাম। আমরা এখন ফিফি দ্য বিচ রিসোর্টে যাব। পিয়ারে তাদের বোট অলরেডি চলে এসছে। মোটামুটি 10 মিনিটের মতো লাগলো রিসোর্টে যেতে। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই অ্যাকচুয়ালি এই রিসোর্টটা সিলেক্ট করা। দূর থেকে দেখেই ভালো লাগছিল। আমাদেরকে একটা বিচে নামিয়ে দিল এবং সেখান থেকে গাড়িতে করে তারা নিয়ে গেল রিসোর্টের দিকে। রিসোর্টটা এক কথায় অসাধারণ। আমরা উপরের দিকে ওশন ভিউর একটা কটেজ নিয়েছি। খুবই খোলামেলা রুম আর সামনের দিকে অসাধারণ একটা সমুদ্রের ভিউ। আমাদের এই কটেজটা পড়েছিল 4500 বাত। তবে সব কিছু মিলিয়ে বলতেই হবে এটা একদম মর্টির ছিল। মাঝখানে হুট করে বৃষ্টি শুরু হলো, অসাধারণ এক মুহূর্ত। তো বিকালটা আমরা ব্যালকনিতেই কাটিয়ে দিলাম। দেন চলে আসলাম নিচে। ছবির মতো অসাধারণ একটা জায়গা, একদম কাছেই বিচ, আর এটা একটা প্রাইভেট বিচ, তাই অন্যান্য মানুষের আনাগোনা নেই। দুজন হেঁটে হেঁটে গল্প করেই কাটিয়ে দিলাম পরন্ত বিকালটা। একটু পরে শুরু হলো ফায়ার শো, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। 9টার দিকে ডিনার করতে বসে গেলাম। আমাদের এই মিলটা পড়েছিল 800 বাত। ডিনার শেষে বিচের পাশে বসেই বেশ ভালো সময় কেটে গেল। সকালবেলা বেলকনিতে এসেই মনটা ভালো হয়ে গেল এত সুন্দর দৃশ্য দেখে। গতকালকে মেঘলা থাকলেও আজকে কিন্তু ঝকঝকে ওয়েদার। আজকে আমরা ক্র্যাবিতে যাব। আমাদের ফেরি সকাল 10টার সময়। 9টার দিকে গাড়ি চলে আসলো আমাদের নিয়ে যেতে। কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট এখানে, অল্প খেয়েই বের হয়ে পড়লাম। 10টা বাজার আগেই পিয়ারে পৌঁছে গেলাম। ফেরি মোটামুটি ফাঁকাই ছিল। প্রায় 2 ঘন্টা পরে পৌঁছে গেলাম ক্র্যাবিতে। আওনাং বিচের জন্য ট্যাক্সি নিয়ে নিলাম 400 বাত দিয়ে।
ক্র্যাবির ল্যান্ডস্কেপটা বেশ সুন্দর, ছোট ছোট পাহাড় চোখে পড়ে। আমরা আওনাং বিচের পাশেই সি স্টার হাউস নামে এই হোটেলটাতে ছিলাম। রুমটা বেশ ভালোই, পার ডে 1000 বাত করে। হোটেলের একদম পাশেই বিচ। এই বিচটার স্রোত কিন্তু বেশ স্ট্রং এবং এর বালুগুলোও কিন্তু বেশ দানাদার, ফিফি আইল্যান্ডের মতো মিহি না। আওনাং বিচের শেষে লম্বা একটা পাহাড় আছে, দেখতে কিন্তু ভালোই লাগে। এখানেও কিন্তু বোট রাইড নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা যায়, কিন্তু আমরা শুধু আওনাং বিচেই ঘুরেছি। লাঞ্চ করলাম বার্গার কিংয়ে, দেন বিচের পাশে ছোট ওই ক্যাফেটাতে চা খেলাম, পাশেই সমুদ্র, বেশ ভালো লাগে। বিকালটা বিচের আশেপাশে ঘুরেই কাটিয়ে দিলাম। আজকে রাতেই আমরা 8টার ফ্লাইটে ব্যাংককে যাব। গ্র্যাবে গাড়ি কল করলাম, এয়ারপোর্ট নামিয়ে দিবে, ভাড়া নিয়েছিল 400 বাত। এয়ারপোর্টে এসে আমরা ব্যাংকক এয়ারওয়েজের একটা ফ্লাইটে উঠে পড়লাম। ক্র্যাবি টু ব্যাংকক এয়ারফেয়ার নিয়েছিল 5,500 টাকা। 1.5 ঘন্টা পর পৌঁছে গেলাম ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে। হোটেলে যাওয়ার জন্য গ্র্যাব কল করলাম, ভাড়া নিয়েছিল 550 বাত। আমরা ফুরামা সিলম নামে এই হোটেলে ছিলাম। এই হোটেল রুমটা একদম সেরা ছিল। সাইজেও ছিল বিশাল। রুমটা ছিল 17 তলার উপরে, এই কারণে ব্যালকনি থেকে অসাধারণ একটা ভিউ দেখা যায়। এই রুমটা পার ডে 1500 বাত করে। রাতে 7-11 থেকে ডিনার নিয়ে আসলাম। সকাল সকাল উঠে পড়লাম। ব্যালকনি দিয়ে ব্যাংকক শহরের কিছু অংশ দেখা যাচ্ছে। হোটেলের ছাদে সুন্দর একটা রুফটপ পুল আছে, আর সেখান থেকেই ব্যাংকক শহরের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। এই যে উঁচু বিল্ডিংটা দেখছেন, এটার নাম হচ্ছে মহানাকন, ব্যাংককের সবচেয়ে উঁচু বিল্ডিং। এর উচ্চতা 314 মিটার। আপনি চাইলে এর রুফটপে যেতে পারেন, খুব সম্ভব 800 বাত করে পার পারসন। এখান থেকে ব্যাংককের মেট্রো রেলও চোখে পড়ল। ব্যাংকক শহরটা বেশ গুছানো আর পরিষ্কার মনে হলো। হোটেল থেকেই সারাদিন ঘোরার জন্য 1000 বাত দিয়ে একটা গাড়ি নিয়ে নিলাম। যাব ফ্লোটিং মার্কেট, ট্রেন মার্কেট আর ড্রাগন টেম্পল। গাড়িতে উঠে পড়লাম। রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল। ফ্লোটিং মার্কেটটা প্রায় 100 কিলোমিটার দূরে, কিন্তু যেতে খুব বেশি সময় লাগেনি, কারণ জ্যাম ছিল না এবং রাস্তা খুবই স্মুথ ছিল। চলে আসলাম ফ্লোটিং মার্কেটে। আমরা 1000 বাত দিয়ে একটি ইঞ্জিন নৌকা ভাড়া করে নিলাম। ফ্লোটিং মার্কেটটা বেশ ইন্টারেস্টিং। সরু ওয়াটারওয়ে তৈরি করা আছে, আর এর মধ্যে দিয়েই বোটে করে আগাতে হয়। ডানে বামে বেশ কিছু দোকান চোখে পড়বে। সকাল সকাল অনেক জমজমাট থাকে। এখন দুপুর হয়ে গিয়েছে দেখে বেশি মানুষের আনাগোনা নেই। বোট রাইড শেষ করে আমাদেরকে নামিয়ে দিল। দেখলাম যাওয়ার সময় আমাদের একটা ছবিও তুলে ফেলেছে এবং সেটাকে ফ্রেম করে রেখেছে। এটা নিতে হলে 150 বাত দিতে হবে। আমরা কিনে নিলাম। এরপরে পথেই একটা টেম্পল পড়লো, আমরা সেখানে নামলাম। এটাও বেশ সুন্দর ছিল, রয়্যাল একটা ভাইব দেয়। দেন চলে আসলাম ট্রেন মার্কেটে। মাঝখান দিয়ে রেল লাইন চলে গিয়েছে আর তার দুই পাশে দোকান। ট্রেন আসার সময় দোকানের এই শেডগুলোকে তাড়াতাড়ি গুটিয়ে ফেলা হয়। দেন আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন দেখতে যাব ড্রাগন টেম্পল। এটা মূলত একটা বিশাল স্ট্রাকচার, যেটা দেখে মনে হয় বিশাল একটা ড্রাগন একটা বিল্ডিংকে পেঁচিয়ে আছে। জায়গাটা বেশ সুন্দর, আমাদের অনেক ভালো লেগেছে। স্পেশালি ড্রাগনের স্ট্রাকচারটা যে এত বড় আর এত ওয়েল বিল্ট দেখে অবাক লাগে। এই জায়গাটা বেশ বড়, আমরা হেঁটে হেঁটে অনেকটুকু ঘুরেছি। বিকালের দিকে ব্যাক করলাম ব্যাংকক শহরে। ডিরেক্ট চলে গেলাম সায়াম প্যারাগন মলে। এটা ব্যাংককের একটা পশ শপিং মল। সব নামি দামি ব্র্যান্ড শপ এখানে পাবেন, এমনকি রোলস রয়েস, পোর্শে, মাজেরাটি এদের মতো নামি দামি কার ব্র্যান্ডও। এর পাশেই আরেকটা মল আছে সায়াম সেন্টার। এটাতেও যেতে পারেন, তবে এটা কিন্তু সায়াম প্যারাগনের মতো এতটা বড় নয়। শপিং মলগুলো ঘুরে ব্যাক করার সময় চোখে পড়লো থাইল্যান্ডের বিখ্যাত টুকটুক। তাই হোটেলে যাওয়ার জন্য উঠে বসলাম একটা টুকটুকে। পরদিন সকালে হাফ ডের জন্য একটা গাড়ি ভাড়া করে ফেললাম আমরা 400 বাত দিয়ে। আমাদেরকে ওয়াতারুন নামে একটা টেম্পল ঘোরাবে, দেন প্লাটিনাম মল নিয়ে যাবে এবং সবার শেষে এয়ারপোর্টে নামিয়ে দিবে। প্রথমেই চলে গেলাম ওয়াটারুনে। এই টেম্পলটা বেশ সুন্দর আর এর ডিটেইলগুলোও বেশ চমৎকার। অনেক মানুষ আসে এখানে ঘুরতে, আপনার ভালো লাগবে। এরপর চলে গেলাম প্লাটিনাম মলে। এখানে আপনি মোটামুটি রিজনেবল প্রাইসে শপিং করতে পারবেন। বিকাল 4টার দিকে আমাদের ফ্লাইট। আমরা এয়ারপোর্টের জন্য রওনা হয়ে গেলাম। ইমিগ্রেশন শেষ করে উঠে বসলাম বাংলাদেশ বিমানের এয়ারক্রাফটে এবং এরই মাধ্যমে শেষ হলো আমাদের অসাধারণ থাইল্যান্ড ট্রিপ।
এই ট্রিপে আমাদের ভিসা ফি সহ পার পারসন খরচ হয়েছে 1,15,000 টাকা। যদি স্কুবা ডাইভিং না করতাম এবং ফ্যান্সি হোটেলে না থাকতাম তাহলে এই খরচটা কিন্তু 90,000-এও নামিয়ে আনা সম্ভব ছিল। আর যদি 4 জনের গ্রুপ করে আসা যায় তাহলে তো আরও কমে আসবে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা থাইল্যান্ড ট্যুর সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।